আজ এই ক্লাসে আমরা এই কটা টপিক বুঝে নেব। প্রাচীন ভারতের ইতিহাস। প্রাচীন ভারতের ইতিহাসের মধ্যে আজকে আমরা জানবো ইতিহাস বা হিস্ট্রি শব্দটির উৎপত্তি কি থেকে, এর অর্থ কি। তারপরে আমরা জানবো ভারতবর্ষের তিনটি নাম, ভারতবর্ষ, হিন্দুস্তান এবং ইন্ডিয়া, এই নামের উৎপত্তি কিভাবে হয়। ভারতের জনগোষ্ঠী, ইতিহাসের যুগ বিভাজন, ইতিহাসের উপাদান। অতএব শুরু করছি আমাদের প্রথম টপিক, ইতিহাস বা হিস্ট্রি এর উৎপত্তি কিভাবে। তোমরা জানো যে ইতিহাস এর ইংরেজি শব্দ হিস্ট্রি। এই হিস্ট্রি শব্দের উৎপত্তি কিভাবে হয়? গ্রিক শব্দ হিস্টোরিয়া, এই হিস্টোরিয়া শব্দ থেকে হিস্ট্রি শব্দের উৎপত্তি হয়, যার অর্থ হলো কোনো কিছুর কারণ সন্ধান, তদন্ত থেকে জ্ঞান অর্জন করা। সেখান থেকে এসেছে এই হিস্ট্রি শব্দ। বাংলা ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে ইতিহ থেকে, ইতিহ যার অর্থ ঐতিহ্য। অতএব আমরা জানলাম হিস্ট্রি শব্দের উৎপত্তি গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এবং ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে ইতিহ থেকে। এবার আমরা জানবো ইতিহাস। ইতিহাস পড়ে আমরা কি জানতে পারি, কেন আমরা ইতিহাস পড়ব? ইতিহাস হলো মানব সমাজ, সভ্যতা, মানুষের রেখে যাওয়া নিদর্শনের উপর গবেষণা এবং সেখান থেকে অতীত সম্পর্কে সিদ্ধান্ত এবং শিক্ষা নেওয়ার শাস্ত্র। অতএব ঘটে যাওয়া বিষয়ই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। ঐতিহাসিক E.H. কার, বিখ্যাত ঐতিহাসিক, তার বিখ্যাত গ্রন্থ হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থে লিখেছেন, হিস্ট্রি ইজ অ্যান আনএন্ডিং ডায়লগ বিটুইন দ্য প্রেজেন্ট অ্যান্ড দ্য পাস্ট। অতএব ইতিহাস হলো বর্তমান এবং অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। পরের টপিক আছে ভারতবর্ষ। এই যে আমরা জানি ভারতের তিনটে নাম, ভারতবর্ষ, হিন্দুস্তান, ইন্ডিয়া, এই নামকরণ কিভাবে হয়? ভারতবর্ষ, পৌরাণিক মতে প্রাচীনকালে ভারতে ভরত নামে এক রাজা ছিলেন। সেই ভরত রাজার নাম অনুসারেই ভারতের নাম হয় ভারতবর্ষ। বিদেশিরা সিন্ধু তীরবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষকে বলতো হিন্দু এবং সেই স্থান হিন্দুস্তান নামে পরিচিতি লাভ করে। গ্রিকরা সিন্ধুকে বলতো ইন্দাস, এই ইন্দাস শব্দ থেকেই ইন্ডিয়া নামটি এসে। পরের টপিক আছে আমাদের ভারতীয় জনগোষ্ঠী। একটা প্রশ্ন তোমাদের, ভারতের সর্বত্র কি একই ধরনের লোক দেখা যায়, একই ধরনের মানুষ দেখা যায়? উত্তর হবে না। মানুষের দৈহিক গঠন, মাথার খুলি, চোয়াল এবং ভাষার ভিত্তিতে ভারতের অধিবাসীকে দেখা যায় কয়েকটি জনগোষ্ঠীতে ভাগ করা যায়। এই বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য থাকলেও ডক্টর বিরজা শঙ্কর গুহ ভারতের এই জনগোষ্ঠীকে মোটামুটি ভাবে 6টি ভাগে ভাগ করেছেন। এই 6টি ভাগগুলি আমরা আলোচনা করলে বুঝতে পারবো তাদের মধ্যে কি পার্থক্য ছিল এবং কোথায় কোথায় সেই উপজাতিগুলো বাস করছিল। প্রথম গোষ্ঠীর নাম নেগ্রিটো। সে নেগ্রিটো মানুষজন ছিলেন ক্ষুদ্রকায়, চুল ছিল কোকড়ানো, নাক ছিল চ্যাপ্টা এবং শ্যামবর্ণ। তা বেশিরভাগই নেগ্রিটো জনগোষ্ঠীর লোকদের দেখা যেত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ ভারতের কোচিন, ত্রিবাঙ্কুর, বিহার এবং ঝাড়খণ্ডের রাজমহলের পার্বত্য অঞ্চল, এই সমস্ত এলাকায়। 2 নম্বর আমাদের জনগোষ্ঠী হচ্ছে প্রোটো অস্ট্রোলয়েড বা আদি অস্ট্রোলয়েড। এই জনগোষ্ঠীর মানুষদের দেখা যায় কৃষ্ণবর্ণ, চুল ছিল তামাটে, কপাল ছিল চৌড়া এবং নাক ছিল লম্বা। কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল প্রভৃতি উপজাতিদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়। 3 নম্বর আমাদের ভারতীয় জনগোষ্ঠী হচ্ছে মঙ্গোলীয় বা মঙ্গলয়েড। এখানকার মানুষদের উচ্চতা ছিল কম বা এরা ছিল খর্বাকৃতি। এদের গায়ের রং ছিল হলুদ, নাক ছিল চ্যাপ্টা এবং চোখগুলো ছিল ছোট। বেশিরভাগ পাহাড়ি অঞ্চলগুলো যেমন আসাম, ত্রিপুরা, নেপাল, ভুটান, সিকিম, চট্টগ্রাম প্রভৃতি জায়গার মানুষদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো দেখা গেছে। পরবর্তী 4 নম্বর ভারতীয় জনগোষ্ঠী হচ্ছে ভূমধ্যসাগরীয় বা মেডিটারানিয়ান। দেহের গড়ন ছিল অনেকটা সুঠাম, তাদের গায়ের রং ছিল অনেকটা মাঝারি এবং উচ্চতাও ছিল মাঝারি। এদের দেখা যায় পাঞ্জাব, রাজপুতানা, উত্তরপ্রদেশ প্রভৃতি জায়গায়। 5 নম্বর আমাদের ভারতীয় জনগোষ্ঠী হচ্ছে পাশ্চাত্য গোলমুন্ড। এদের মাথা ছিল অনেকটা গোল এবং নাক ছিল অনেকটা উন্নত। হরপ্পা মহেঞ্জোদারোর অঞ্চল বা বাংলা, বিহার, উড়িষ্যা প্রভৃতি অঞ্চলে এই জনগোষ্ঠীর লোকদের
পাওয়া গেছে। লাস্ট 6 নম্বর ভারতীয় জনগোষ্ঠী হচ্ছে নর্ডিক। এই নর্ডিক এরা ছিল অনেকটা গৌড়বর্ণ, দীর্ঘাকৃতি, উন্নত নাসা। এদের দেখা গেছে গঙ্গা, যমুনা, দোয়াব অঞ্চল, মহারাষ্ট্র প্রভৃতি জায়গাগুলোতে। অতএব আমরা বুঝতে পারছি মানুষের এই যে এত পার্থক্য, তারপরেও ভারতে ছিল ঐক্য। এই ঐক্যের কারণে ডক্টর ভিনসেন্ট স্মিথ ভারতকে বলেছেন বৈচিত্র্যের মধ্যে ঐক্য। কবি অতুল প্রসাদ সেন তিনি বলেছেন নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। পরের টপিক 4 নম্বর টপিক আমাদের আছে ইতিহাসে যুগ বিভাজন। আমরা যদি বিশ্বের মানব ইতিহাস আলোচনা করি তবে আমাদেরকে ইতিহাসকে 3টি ভাগে ভাগ করতে হয়। প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগ যার অর্থ হচ্ছে যে সময়ের মানুষের কাছে কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি সেই সময়ের ইতিহাসকে বলা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। পরের পয়েন্ট হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ, এবং এই প্রায় ঐতিহাসিক যুগ হচ্ছে মানব সমাজের এই সময়ের লিখিত উপাদান পাওয়া গেছে কিন্তু সেগুলো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। যেমন সিন্ধু লিপি, এই সিন্ধু লিপি আমরা পেয়েছি কিন্তু লেখাগুলো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। নেক্সট 3 নম্বর হচ্ছে ঐতিহাসিক যুগ। ঐতিহাসিক যুগ তার মানে যে সময় আমাদের কাছে লিখিত উপাদানও রয়েছে এবং সেগুলো পাঠোদ্ধার করাও সম্ভব হয়েছে। তবে সাধারণভাবে ইতিহাসের আলোচনার সুবিধার্থে ইতিহাসকে মোটামুটি ভাবে 3টি ভাগে ভাগ করা যায়। আমরা যদি ভারতের কথা বলি, ভারতের ইতিহাসেরও দেখা যায় 3টি ভাগ। তবে পাশ্চাত্য ঐতিহাসিকরা যেমন জেমস মিল ভারতীয় ইতিহাসকে তিনি 3টি ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগের নাম দিয়েছেন হিন্দু যুগ, দ্বিতীয় ভাগের নাম দিয়েছেন মুসলিম যুগ এবং তৃতীয় ভাগের নাম দিয়েছেন ব্রিটিশ যুগ। তবে এই বিষয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। তবে ঐতিহাসিকরা মোটামুটি ভাবে সর্বজন যদি আমরা গ্রাহ্য মতটি বলি তবে ইতিহাস আলোচনা করতে গেলে আমাদেরকে 3টি ভাগে ভাগ করতে হয় বা 3টি যুগে ভাগ করতে হয়, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। আজকের আমাদের 5 নম্বর টপিক হচ্ছে ইতিহাসের উপাদান। উপাদান ছাড়া ইতিহাস রচনা করা সম্ভব না। ইতিহাস সম্পূর্ণভাবে তথ্য নির্ভর বা উপাদান নির্ভর। উপাদান ছাড়া ইতিহাস লেখা সম্ভব না। এই ইতিহাসের উপাদানকে 2টো ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটি হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, যেটি মাটি খুঁড়ে মাটির ভিতর থেকে পাওয়া যায়। দ্বিতীয় ভাগটি হচ্ছে সাহিত্যিক উপাদান বা লিখিত উপাদান, যেমন হতে পারে সাহিত্য, নথিপত্র বা জীবনী, যেগুলো লেখা হয়েছে সেগুলোই হচ্ছে সাহিত্যিক বা লিখিত উপাদান। এই প্রত্নতাত্ত্বিক উপাদান প্রথম যে ভাগটা বললাম সেই প্রত্নতাত্ত্বিক উপাদানের আবার 3টে ভাগ রয়েছে। এক হচ্ছে লিপি বা লেখমালা, 2 হচ্ছে মুদ্রা, 3 হচ্ছে স্থাপত্য ভাস্কর্য। এই লিপি বা মুদ্রা যদি আমরা গুরুত্ব আলোচনা করি দেখা যাবে এই লিপি বা মুদ্রা থেকে সেই সময়কার রাজার নাম, রাজার সময়কাল, রাজার সাম্রাজ্য সীমা বা রাজার কৃতিত্বর কথা জানা যায়। আবার স্থাপত্য ভাস্কর্য বা মন্দিরের ধ্বংসাবশেষ থেকে আমরা তখনকার দিনের সমাজের কথা, ধর্মের কথা, স্থাপত্য ভাস্কর্যের কথাগুলো জানতে পারি। নেক্সট 2 নম্বর যে ভাগটি রয়েছে সেটি হচ্ছে সাহিত্যিক বা লিখিত উপাদান। এই লিখিত উপাদানের আবার 2টো ভাগ রয়েছে। এক হচ্ছে দেশীয় সাহিত্য, 2 হচ্ছে বৈদেশিক সাহিত্য। দেশীয় সাহিত্য যেটি ভারতের ইতিহাস লেখা রয়েছে, যেমন হতে পারে মহাকাব্য, পুরাণ, বৌদ্ধ সাহিত্য, জৈন সাহিত্য। আবার বৈদেশিক উপাদান বা বৈদেশিক সাহিত্যের মধ্যে আছে যেমন ধরে নাও বাইরে থেকে কেউ এসেছেন এবং এসে নিয়ে ভারতের বিবরণ লিখে দিয়ে গেছেন, যেমন হতে পারে মেগাস্তেনিসের লেখা ইন্ডিকা, যেমন হতে পারে ফাহিয়ানের লেখা ফোকুওকি বা হিউয়েনসাং এর লেখা সি ইউকি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।